কাল পরশু তো দুদিন হয়তো ক্লাস নিতে পারবো কিনা জানি না, দেখা যাক। চলো, তো আজকে আমরা পেঁয়াজের থিওরি পড়বো, ঠিক আছে? আজ এবার আমরা সাইকোলজি, মনোবিদ্যা, এই যে বিষয়গুলো বৃদ্ধি বিকাশ, ঠিক আছে, এই বৃদ্ধি বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইগুলো মধ্যে দুটো কয়েকটা থিওরি রয়েছে। পেঁয়াজের থিওরি রয়েছে, কোহলবার্গের থিওরি রয়েছে, তারপরে ভাইকস্কির থিওরি রয়েছে। এই থিওরিগুলো আমরা একটু পড়ে নেবো, এখান থেকে কিছু প্রশ্ন হয়, ঠিক আছে? তো আজকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যেটাকে যেটার উপস্থাপন করেন পিয়াজে, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ঠিক আছে, মানে প্রজ্ঞামূলক বিকাশ, বাংলায় বলা হয় প্রজ্ঞামূলক বিকাশ, আর ইংলিশে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। ওকে, তো এই পিয়াজে ছিলেন একজন হচ্ছে মানে মনোবিদ, সুইজারল্যান্ডের একজন মনোবিদ ছিলেন, ঠিক আছে? তিনি মানে প্রজ্ঞা বা জ্ঞানমূলক বিকাশের ওপর একটা আহ, শিশু শিশু শৈশব অবস্থা থেকে একটা মানে মানুষের যে জ্ঞানমূলক বিকাশ, সেই জ্ঞানমূলক বিকাশের ওপর তিনি থিওরি দেন। অ্যাকচুয়ালি তিনি ছিলেন একজন মানে জেনেটিক এপিস্টোমোলজিস্ট, ঠিক আছে? মানে তিনি ছিলেন একজন জেনেটিক এপিস্টোমোলজিস্ট, মানে হচ্ছে তিনি জৈব বিশারদ ছিলেন, ঠিক আছে? জেনেটিক এপিস্টোমোলজিস্ট ছিলেন। স্যার আপনি তো লেখাচ্ছেন, এমনি বলছেন। একটু বলে দিই, তারপরে দেখাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? মানে ব্যক্তির বিকাশ, বিকাশ বিকাশ মানে কি, একদম শৈশব অবস্থা থেকে একদম প্রাপ্তবয়স্ক পর্যন্ত, মানে বিকাশের সঙ্গে সঙ্গে মানে প্রজ্ঞা বা জ্ঞানের যে বিকাশ, তার ওপর তিনি থিওরিটা উপস্থাপন করেন। মানে মানে বৃদ্ধির সঙ্গে প্রজ্ঞার একটা রিলেট করে তিনি একটা তত্ত্ব উপস্থাপন করেন। সেইখানে তার তত্ত্বকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। ওকে, এবারে পিয়াজি তার থিওরি দিতে গিয়ে কিছু কনসেপ্ট উপস্থাপন করেন। স্কিমা, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এই সমস্ত থিওরি উপস্থাপন করেন, ঠিক আছে? এগুলো বলছি। এবং পরবর্তীকালে তিনি মানে পিয়াজে মানে এই যে কগনিটিভ ডেভেলপমেন্টের কয়েকটা স্তরে ভাগ করেন। মানে কি, যে একদম শৈশব অবস্থা থেকে পরিণত অবস্থা পর্যন্ত মানুষের জীবনকে কয়েকটা স্টেজে ভাগ করেন, এবং সেই স্টেজে কেমন ভাবে প্রজ্ঞার বিকাশ ঘটে সেগুলো তিনি ব্যাখ্যা করেন। এই মানে কোন চারটে স্টেজ: সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ অ্যান্ড ফর্মাল অপারেশনাল স্টেজ। এই চারটে স্টেজে কেমন কি বৈশিষ্ট্য, এইগুলো একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? স্কিমা কি, অ্যাসিমিলেশন কি, মানে অ্যাকোমোডেশন কি, অ্যাডাপ্টেশন কি, এগুলো একটু ভালো করে জানতে হবে, করলে হয়ে যাবে, পিয়াজ থিওরিটা হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করি। তো পেঁয়াজের ইন্ট্রোডাকশনটা মোটামুটি বুঝলে, যে পেঁয়াজে ছিলেন একজন জেনেটিক এপিস্টেমোলজি। ইনি, এনার বাড়ি হচ্ছে সুইজারল্যান্ডে। তিনি জৈব বিশারদ। তিনি স্পেশালি মানুষের জীবন বিকাশের সঙ্গে প্রজ্ঞামূলক বিকাশের একটা কনসেপ্ট উপস্থাপন করে, যেটাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ঠিক আছে? ওকে, চলো চলো এইটুকু লিখে নাও, তারপরে পরের পার্টটা বলছি। লেখো, হেডিং করো কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পেঁয়াজি। হয়েছে? লেখো, পেঁয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। cognitive development theory, পেঁয়াজে, PI এ, পেঁয়াজে। ঠিক আছে, তো লেখক, পেঁয়াজে
একজন জৈব বিশারদ। ইংলিশে লেখো জেনেটিক এপিস্টেমোলজিস্ট। জেনেটিক এপিস্টেমোলজিস্ট, জেনেরিক 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 এপিস্টেমোলজিস্ট। ঠিক আছে। আচ্ছা, সুইজারল্যান্ডের জন্মগ্রহণ করেন, লেখো সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ওকে, তারপর লেখো তিনি ব্যক্তির বিকাশের সঙ্গে, লেখো তিনি ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার সম্পর্ক, প্রজ্ঞার বিকাশের সম্পর্ক। স্যার আরেকবার লাইনটা বলুন। লেখো তিনি ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক প্রজ্ঞার বিকাশের সম্পর্ক হয়েছে অনুসন্ধান, অনুসন্ধানে, অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন। আগ্রহ প্রকাশ করেন। SCH E স্কিমা। আচ্ছা, স্যার বানানটা কি লিখলেন, SC না SE? SCHEMA স্কিমা। দেখো এই পিয়াজে তার মানে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি উপস্থাপন করতে গিয়ে কিছু কয়েকটা ওয়ার্ডের উপস্থাপন করেন স্কিমা। এই স্কিমা ধারণাটি যদিও তিনি উপস্থাপন করেনি, এই স্কিমা ধারণাটি দেন আর্ট বার্টলেট। ঠিক আছে, আর্ট বার্টলেট। লেখো স্কিমা ধারণাটি উপস্থাপন করেন আর্ট বার্টলেট। বার্টলেট, আর্ট বার্টলেট স্কিমা ধারণাটি উপস্থাপন করেন। এই আর্ট বার্টলেটের এই স্কিমা ধারণাটি পিয়াজে কেন উপস্থাপন করেন? তিনি এই কনসেপ্টটা নেন, আর্ট বার্টলেটের কনসেপ্টটা নেন যে স্কিমাটা কি? স্কিমা হলো, তিনি বলছেন যে মানুষের প্রজ্ঞামূলক বিকাশের সংগঠিত হয় এই স্কিমার মাধ্যমে। স্কিমাটা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে আমরা যে তথ্য মানে সংগ্রহ করি বা জানতে পারি সেটা হচ্ছে স্কিমা। অর্থাৎ স্কিমা হলো কোনো মুহূর্তে মানে আমাদের যে অর্জিত তথ্য, তার অর্জিত তথ্যের যে সংগঠন সেটাকে বলা হয় স্কিমা। ঠিক আছে, মানে কি, ধরো আমরা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমরা কোনো কিছু নতুন নতুন শিখছি, অভিজ্ঞতা শিখছি, তাই না? যেমন ধরো আমরা মানে বাজারে গেলে কি হয়, বাজারে গেলে আমরা অনেকে বাজার করতে জানি না, তাহলে বাজার করতে গেলে কি করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখে যাই। কেন? মানে এগুলো আমরা প্রথম যখন করি না তখন আমরা জানি না এর সম্পর্কে কেমন, কিভাবে বাজার করতে হয় বা কিভাবে কাজ করতে হয়। তো আমরা আস্তে আস্তে সেটা শিখে যাই। তাহলে প্রথম আমরা যে মুহূর্তে যখন কোনো শিখি সেটাকে মানে শিখি মানে কি, শুধু মানে দৈনন্দিন জীবনে আমরা শুধু পড়াশোনার মাধ্যমে যে শিখি তা কিন্তু নয়। যেমন ধরো আমরা কোনো জায়গায় যাচ্ছি, যেতে যেতে হঠাৎ একটা জায়গায় উঁচু অংশ আছে, সেখানে আমাদের হাতে পায়ে লাগলো। সেকেন্ড টাইম আমরা যখন এই জায়গাটা দিয়ে যাব তখন কিন্তু এই জায়গাটা আমরা সাবধানে যাব, কারণ কি আমার শিক্ষা হয়ে গেছে। ওই যে শিক্ষা, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। এই অ্যাসিমিলেশন না, স্কিমা। স্কিমা মিনস হচ্ছে আমাদের জীবনের প্রতি মুহূর্তে আমরা যে তথ্য বা জ্ঞান অর্জন করি সেটাকে বলা হয় কি, স্কিমা। ঠিক আছে, অর্থাৎ স্কিমার মাধ্যমে আমরা কি হয় নতুন নতুন তথ্য জানতে পারি। যেমন ধরো এই যে পিয়াজের থিওরি, পিয়াজের থিওরি তোমরা এখন জানছো না, মোটে কিছু জানো না, যদি না পড়া থাকে। অনেকে পড়া আছে জানে,
কিন্তু যাদের পড়া নেই এই পেঁয়াজের থিওরি সম্পর্কে জানে না। তাহলে আমি যখন যা কিছু বলবো এই স্কিমা কনসেপ্টটা বলছি, এটা তোমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। এই স্কিমা ধারণাটা কি, এই যে ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে স্কিমা। মানে এই জানলে যে স্কিমা কি, পেঁয়াজের কনসেপ্টটা কি, তাহলে নতুন তুমি তথ্য সংগঠন করছো তোমার মেমোরিতে, এটা হচ্ছে স্কিমা। কি বলেছি বুঝতে পেরেছো? হ্যালো, নীলাঞ্জনা, দেবাশিস, সাহেলি, ফারেনা, সৌরভ, এভরিওয়ান। হ্যাঁ স্যার। আমরা প্রতি মুহূর্তে আমরা যে তথ্য সংগ্রহ করি সেটাকে বলা হয় স্কিমা। ঠিক আছে, অর্থাৎ স্কিমা আমাদের আস্তে আস্তে কি হয়, সম্প্রসারিত হয়, আস্তে আস্তে আমাদের সম্প্রসারিত হয়, যত অভিজ্ঞতা বাড়ে সেই আস্তে আস্তে সীমা সম্প্রসারিত হয়। আর এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে না, এটা সারা জীবন ব্যাপী চলে। আমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে যে আমরা নতুন নতুন শিখতে পারবো না তা কিন্তু নয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, কিছু না কিছু শিখি, ওইগুলোও কিন্তু স্কিমা। অর্থাৎ স্কিমা আমাদের সারা জীবন ব্যাপী সেটা চলতে থাকে, সম্প্রসারিত হয়। ঠিক আছে, আর এবারে স্কিমা সম্প্রসারণ যেটা বললাম স্প্রেড, এই সম্প্রসারণ দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, স্কিমা সম্প্রসারণ দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। একটা কি, একটা হচ্ছে কি অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন। ঠিক আছে, অ্যাডাপ্টেশন। 2 নম্বর হচ্ছে অর্গানাইজেশন। স্যার বলো। মানে কি লাইনটা বললেন, স্কিমা সম্প্রসারিত হয় আচ্ছা তারপর? আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, এটা একটু লিখে নাও স্কিমাটা কি। দেখো, স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যের সমূহের একক সংগঠন। হয়েছে? তারপর লেখো পরবর্তীকালে। আর একটু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন। পরবর্তীকালে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে স্কিমা সম্প্রসারিত হয়। স্কিমা সম্প্রসারিত হয়। এবার লেখো স্কিমা সম্প্রসারণ দুটি প্রক্রিয়ায় হয়। স্কিমা সম্প্রসারণ দুটি প্রক্রিয়ায় হয়। এক নম্বর লেখো অ্যাডাপ্টেশন। দু নম্বর লেখো অর্গানাইজেশন। হয়েছে? বলছি স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক করা। ঠিক আছে স্যার। ওকে, অ্যাডাপ্টেশন মানে অভিযোজন। ঠিক আছে, মানে অভিযোজন প্রতিটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য, তাই না? আমরা যে কোনো জায়গায় যাই, আমরা সেই জায়গায় অভিযোজন করে নিই। আমরা যখন নতুন কোনো জায়গায় যাই তখন আমরা যে বিভিন্ন নতুন জায়গায় যেতে গেলে আমাদের বিভিন্ন স্থানে করতে হয়। যখন আমরা ট্রেনে থাকি কি হয়, ট্রেনে আমরা সব নতুন, আশেপাশে সব নতুন লোক, কিন্তু আমরা আধ ঘন্টা থাকার পরে আমরা ওখানে অ্যাডাপ্টেড হয়ে যাই। ঠিক আছে, যেন অনেক দিনের পরিচয় হয়ে যায়। মানে আমরা অ্যাডাপ্টেশন করতে পারি। আমরা যে কোনো জায়গায় যাই, নতুন জায়গায় গেলে আমরা অ্যাডাপ্টেশন করতে পারি। ও মানে অ্যাডাপ্টেশনটা কি, অভিযোজন। এইটাই তো আমাদের মানুষের বৈশিষ্ট্য। অভিযোজন না করতে পারলে আমরা সেখান থেকে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হবে। ঠিক আছে, তো এই অ্যাডাপ্টেশন হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। ঠিক আছে, পেঁয়াজে এটার উপরে বেশি গুরুত্ব দেয়, বলছে ভাই যে অ্যাডাপ্টেশন হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি
এবারে এই অভিযোজন আবার দুটো প্রক্রিয়াতে সম্পূর্ণ হয়, দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন দুটো প্রক্রিয়ার হয়ে থাকে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে অ্যাসিমিলেশন। দু নম্বর অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, ঠিক আছে? অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। তাহলে অ্যাডাপ্টেশন দুটো প্রক্রিয়াতে সম্পূর্ণ হয়। তোমরা লেখো কিন্তু পেঁয়াজের মতে অভিযোজন দুটো প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়। এক নম্বর লেখো অ্যাসিমিলেশন, বাংলায় লেখো আত্তীকরণ। অ্যাকোমোডেশন লেখো সহযোজন। হয়েছে? এইবারে অ্যাসিমিলেশনটা কি আর অ্যাকোমোডেশনটা কি, এগুলো একটু জানতে হবে। অ্যাসিমিলেশন মানে কি বলতো? আমরা অ্যাসিমিলেশন মানে হচ্ছে একটা আমাদের স্কিমা, এই স্কিমা হচ্ছে বা প্রজ্ঞামূলক যে বিষয়, এখানে আমরা কি হয়, নতুন নতুন তথ্য আসে, ঠিক আছে? নতুন নতুন যে তথ্য আমাদের এই স্কিমার মধ্যে আসছে, তথ্য বা ইনফরমেশন যা কিছু নতুন নতুন আমাদের মাথায় আসছে বা আমরা এটা নিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে কি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মিন্স হচ্ছে কি আত্তীকরণ, ঠিক আছে? মানে কোনো আমাদের আমাদের যে মেমোরির মধ্যে বা আমাদের যে প্রজ্ঞামূলক যে সংগঠন আছে তার মধ্যে যে নতুন চিন্তা, নতুন তথ্য, নতুন বিষয়বস্তু, ঠিক আছে, সংযোজনকে বলা হয় স্কিমা। স্কিমা না অ্যাসিমিলেশন? সরি, অ্যাসিমিলেশন। ঠিক আছে, চলো লেখো অ্যাসিমিলেশনটা কি। লেখো অ্যাসিমিলেশন হলো স্কিমার মধ্যে নতুন তথ্য, ধারণা হয়েছে, এবং নতুন তথ্য ধারণার সংযোজন। এর মাধ্যমে স্কিমা সম্প্রসারিত হয়। দেখো এর মাধ্যমে স্কিমা সম্প্রসারিত হয়, ঠিক আছে? মানে কি, ধরো আজকে তুমি এই নতুন কোনো একটা থিওরি জানলে বা নতুন কিছু জ্ঞান সঞ্চয় করলে, ঠিক আছে? আজকে কি নতুন কিছু শিখেছো? হ্যাঁ, তোমরা আজকে কি নতুন কিছু শিখেছো? যে নতুন কোনো রান্না করা শিখেছো বা নতুন কোনো জ্ঞান শিখেছো? হ্যাঁ, বলো তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? পারে না বলো? ওই যে বেঞ্জামিন নেতানিয়াহু কি একটা। আগে আগে জানতে? হ্যাঁ স্যার, দেখেছিলাম নিউজে। আচ্ছা, আর প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী? স্যার দেখে বলতে হবে, মোহাম্মদ মুস্তাফা। হ্যাঁ, তো এই যে নতুন ইনফরমেশন, এটা তো শিখলে আজকে রে, তাই না? তো এই যে নতুন ইনফরমেশন আজকে শিখলে, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। শুধু একটা ইনফরমেশন শেখনি, অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক কিছু শেখা হয়েছে। বলতো মিস ইন্ডিয়া, সরি মিস ইন্ডিয়া না, মিস ওয়ার্ল্ড এবছর 2024 সালে কি হয়েছে? মিস ওয়ার্ল্ড হচ্ছে ক্রিস্টিয়ানা প্লেসকোভা। হ্যাঁ মিস ওয়ার্ল্ড 2024 জিজ্ঞেস করলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো ক্রিস্টিয়ানা প্লেসকোভা। প্রেসকোভা। চেক রিপাবলিকের মেয়ে ক্রিস্টিয়ানা হচ্ছে প্রেসকোভা, ঠিক আছে? ইনি হচ্ছেন মিস ওয়ার্ল্ড হয়েছে। তাহলে এইগুলো যে নতুন ইনফরমেশন তোমার মাথার মধ্যে ঢুকে গেল, এইটা হচ্ছে স্কিমা।
এবার আমরা অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, সব কি মনে আছে? সব কিছু মনে নেই। মনে কি আছে বলো? আমি তোমাকে যদি বলা হয়, বলি আবেল প্রাইজ কে পেয়েছে এবছরে? মনে নেই, ঠিক আছে, মনে থাকবে না, কারণ আমরা অনেক কিছু শিখছি, আমাদের সব মনে থাকে না। স্যার একটা তালা তালা দিয়েছিল মনে নেই? মিচেল তালাগ্রান। তালা গ্র্যান্ড, হ্যাঁ হ্যাঁ তালা দিয়ে শুরু, ঠিক আছে। তাহলে এই যে তালা, আমরা মিচেল তালা গ্র্যান্ড, ঠিক আছে, মিচেল তালা গ্র্যান্ড, কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি না, পাগল হয়ে যাবে। তাহলে আমরা সেইখানে এই সব কিছু মনে রাখার জন্য আমরা শর্টকাট ভাবে কোনো কিছু বাদ দিয়ে এটাকে বাদ দিলাম, ভাই এটা মনে থাকে না, তালা, তালাটা আমরা জানি, তালা আমরা প্রতিদিন ইউজ করি, তাহলে এই তালা মনে রেখে দেবো। তাহলে তালা মনে রেখে, অর্থাৎ আমরা নিজেদের সুবিধার্থে, মানে মনে রাখার সুবিধার্থে কিছু জিনিস বাদ দিয়ে আমরা যখন সেই বিষয়টাকে মনে রাখি, কোনো কিছু বিয়োজন করে, সংযোজন বিয়োজন করে আমরা মনে রাখি বা আমাদের সীমার মধ্যে থেকে যায়, সেটাকে বলা হয় অ্যাকোমোডেশন। বুঝে গেল? তাহলে অ্যাকোমোডেশনটা কি আর অ্যাসিমিলেশনটা কি? মানে আমরা যখন নতুন তথ্য, নতুন ইনফরমেশন, নতুন কোনো কিছু ভাব ইত্যাদি আমরা তো শিখছি, কিন্তু আমরা সেগুলোকে কি প্রয়োজন মতো আমরা পরিবর্তন করে নিয়ে, যখন আমরা পরিবর্তন করিয়ে আমাদের স্কিমার মধ্যে সংগঠন করি, সেটাকে বলা হয় কি? অ্যাকোমোডেশন। যেমন এবছর 2024 সালে ওই আবেল প্রাইজ পেয়েছেন কে? ওই মিচেল তালাগ্র্যান্ড, কিন্তু আমরা এটাকে আমরা সংযোজন করে দিলাম, মানে বিয়োজন করে দিলাম, এদেরকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা তালা মনে রাখবো, তালাগ্র্যান্ড। এবছরে ইকোনমিক্সে, ইকোনমিক্সে কে নোবেল প্রাইজ পেয়েছে? একটা গোল্ডিন করেছিল। হ্যাঁ, গোল্ডেন, ঠিক আছে, গোল্ডেন, মানে এই গোল্ডেন একটা বড় নাম ছিল, কিন্তু আমরা ওই গোল্ডেন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গোল্ডেন বলে আমরা মনে রাখছি। তাহলে এটাকে বলা হয় অ্যাকোমোডেশন। বোঝা যাচ্ছে তো কি বলছি? হ্যালো বাবুরা? স্যার লিখিয়ে দিন। আচ্ছা চলো লেখো, অ্যাসিমিলেশনটা লেখো। আত্মীকরণ হলো, আত্মীকরণ লেখা হয়ে গেছে? বলো কতটা হ্যাঁ লিখেছো? স্যার। স্যার আপনি বললেন যে স্কিমার মধ্যে নতুন তথ্য ধারণার সংযোজন এর মাধ্যমে স্কিমা সম্প্রসারিত হয়, এটুকুই লিখিয়েছেন অ্যাসিমিলেশনটা। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল লেখো, লেখো যেমন আজ আমরা সাম্প্রতিক ঘটনাতে, সাম্প্রতিক ঘটনায়, ঘটনায় অনেক নতুন তথ্য পড়েছি বা জেনেছি। হয়েছে? ব্যাস, এটা লেখো। এবার লেখো অ্যাকোমোডেশন। এবার লেখো অ্যাকোমোডেশন। ঠিক আছে, লেখো অ্যাকোমোডেশনটা কি, লেখো। অ্যাকোমোডেশনের বাংলা সহযোজন, বাংলাগুলো লিখে নেবে। আর অ্যাসিমিলেশনের বাংলা আত্মীকরণ, আত্মীকরণ লেখা আছে। লেখো সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি
প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা। ঠিক আছে, যেমন কোনো কঠিন বস্তু বা কোনো কঠিন ধারণা বুঝতে অসুবিধা হলে সেগুলিকে আচ্ছা এটাকে কি বলে গো, সেগুলিকে উদাহরণের সাহায্যে বা ট্রিক্স, সেগুলিকে নিজের মতন করে সহজ করে নেওয়া। হ্যাঁ নিজের মতন করে সহজ করা বা উদাহরণ বা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখা। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল, অ্যাসিমিলেশন হলো, অ্যাকোমোডেশন হলো। স্যার, হ্যাঁ বলো। আমার ওই অ্যাসিমিলেশন আর স্কিমা এই দুটোর মধ্যে একটু ভীষণ গোলাচ্ছে, মানে কোনটা স্কিমা আর কোনটা অ্যাসিমিলেশন, মানে স্কিমাটাও শেখা আর অ্যাসিমিলেশনও আবার স্কিমার মধ্যে যুক্ত হচ্ছে, মানে টোটালি ওটা স্কিমাই হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে ওটা একটু স্কিমা বলুন। হচ্ছে বাবা, স্কিমার দুটো ছেলে, একটা অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। হয়েছে, অ্যাকচুয়ালি স্কিমা হলে আমরা নতুন কোনো তথ্য, যখন কোনো অর্জিত তথ্য সময়ের একক সংগঠন হলো স্কিমা, মানে আমরা যা কিছু অর্জন করছি সেটা হচ্ছে স্কিমা। এবার স্কিমা হচ্ছে মানে স্কিমা পুরো একটা ফুল কনসেপ্ট। এবার এই স্কিমাটা কমপ্লিট হতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মিন্স হচ্ছে কি, নতুন তথ্য আমরা যখন খাই, মানে আমরা যখন কোনো কিছু খাই, মুখস্থ করি না, এই তোমরা বলে মুখস্থ করে নিচ্ছি, আমরা পুরোটা মুখস্থ করি, মানে এটাকে অ্যাসিমিলেশন মানে তুমি গিলে খাচ্ছ। এবারে গিলে খেলে কি হবে, অনেক কিছু খাচ্ছ, কিন্তু আমরা সবকিছু মানে খাচ্ছি মানে মুখস্থ করছি বা পড়ছি, আমরা সবকিছু মনে রাখতে পারি না। তাহলে আমাদেরকে যা কিছু দেওয়া হলো আমরা সবকিছু মুখস্থ করছি বা পড়ছি, এটা অ্যাসিমিলেশন, পুরোটাই হচ্ছে অ্যাসিমিলেশন। এবারে অ্যাকোমোডেশন কি বলছে, অ্যাকোমোডেশন বলছে, আসো আসো আসো, অ্যাকোমোডেশন বুঝতে পেরেছি। হ্যাঁ আমি ক্লাসটা একটা মিনিট আজকে দিছি কত দেখা যায় একটা মিনিট কত বলো আরে এই এই দুটো ক্লাস পেশেন্ট দাঁড়াও একটু। আমি ওই দেখো আমি যাচ্ছি মোটামুটি ওই, হ্যাঁ যাচ্ছি। হয়েছে, বুঝতে পেরেছো? অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন মানে বাদ দিয়ে কোনো কিছু সংযোজন বিয়োজন, মানে কিছু বাদ দিয়ে আমরা মনে রাখি। বুঝতে পেরেছো তো? স্কিমা অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন, হ্যাঁ হ্যাঁ এগুলো পরীক্ষা আসে কিন্তু সূক্ষ্ম জিনিস। আচ্ছা এবার লেখো, লাস্ট লেখো, আরেকটা কি আছে, অর্গানাইজেশন, সাংগঠনিকরণ। স্যার, হ্যাঁ অ্যাসিমিলেশনটা যে বললেন হ্যাঁ যে কোনো কিছু মুখস্থ করা, সেটাই কি?
না আমরা মুখস্থ যতটা করে না। জানি তার সঙ্গে কিছু যদি আবার মানে যেমন এখন আপনি পড়াচ্ছেন, হ্যাঁ আর এই নতুন জিনিসগুলো জানছি, এটাই তো অ্যাসিমিলেশন না? হ্যাঁ, অ্যাসিমিলেশন মিন্স হচ্ছে এখানে অনেক কিছু বলা যেতে পারে। যেমন ধরো আমি যে এখন এই যে পেঁয়াজের থিওরিটা আমি পড়ছি, এটা আমরা নতুন শিখছি, এটা অ্যাসিমিলেশন। আবার শুধু পেঁয়াজের থিওরি তো মানে আবার অন্য কিছু থিওরি তো তুমি শিখছো বাড়িতে, ঠিক আছে, সেগুলো পড়ছো, মানে মুখস্থ করা মানে কি পড়ছো, সেটাও মানে নতুন তথ্য তুমি পাচ্ছ, সেটা অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বিভিন্ন ভাবে হয়, সেটা তুমি আমি এই যে নতুন থিওরি আজকে পড়াচ্ছি, এটা অ্যাসিমিলেশন। নতুন নতুন ইনফরমেশন তুমি যাচ্ছ, এই যে অ্যাসিমিলেশন কি জিনিস জানো না, এই এখন শিখছো, এটা অ্যাসিমিলেশন। ঠিক আছে, মানে শুধু মুখস্থ করা আমি এটা বলছি না। এবারে কি, আমরা যে তথ্য অ্যাকচুয়ালি এখন তো আর মুখস্থ করি না, ঠিক আছে, মানে নতুন তথ্য আমরা যখন পড়ছি সেটা হচ্ছে অ্যাসিমিলেশন, বা জানছি সেটা অ্যাসিমিলেশন। শুধু পেঁয়াজের থিওরি না, আমরা নতুন নতুন অনেক কিছু নতুন ইনফরমেশন শিখছি বা জানছি, সেটাও তো অ্যাসিমিলেশন। তাই তো হ্যাঁ মমিতা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো এবার অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন হয়ে গেছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন, সাংগঠনিকরণ। ঠিক আছে, এই অর্গানাইজেশন হচ্ছে কি কেমন জিনিস, এটা হচ্ছে আমরা যে মানে জ্ঞান বা প্রজ্ঞা, ঠিক আছে, সংগঠিত হলো, এবং সংগঠিত হওয়ার পরে আমরা কি করি, আমরা আরো আরো অনেক কিছু জটিল ইনফরমেশন বা জটিল চিন্তা আমরা করতে সক্ষম হই, মানে আমরা প্রবলেম সলভ করতে সক্ষম হই, আমরা কোনো কিছু জেনে। অর্গানাইজেশন মিনস হচ্ছে সাংগঠনিকরণ। ঠিক আছে, মানে কি, আমরা কোনো কিছু ইনফরমেশন জানলাম, থিওরিটা মানে থিওরি মানে অ্যাকচুয়ালি থিওরি বললে হবে, থিওরি অ্যাসিমিলেশন মানে অর্গানাইজেশন, মানে আমরা সেটা সেই সমস্যাটা সমাধান করতে সক্ষম হই যখন। একটু লিখে নাও, লেখো স্কিমা সংগঠিত হয়ে আরো জটিল আরো জটিল হয়েছে, আরো জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, আরো জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়। ঠিক আছে, আরো জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, এটিকে বলা হয়, একে বলা হয় সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। ঠিক আছে, যেমন কি, যেমন ধরো আমরা কোনো কিছু থিওরিটিক্যাল বিষয় শিখে সেটা যখন আমরা প্র্যাকটিক্যাল করি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল করতে আমরা যদি সক্ষম হই, সেটা হচ্ছে অর্গানাইজেশন, মানে তুমি সঠিকভাবে অর্গানাইজ করতে পারলে। বুঝতে পেরেছো? যেমন আমরা সেট স্কোয়ার কিভাবে ধরতে হয় অনেকে জানি না, তাহলে সেট স্কোয়ার কিভাবে প্রথমে ধরা শিখিয়ে দিলে, তার পরবর্তীকালে তুমি সেটা সঠিকভাবে ধরা শিখে যদি কাজ করতে পারো, সেটাকে বলা হয় কি, অর্গানাইজেশন। মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের ছোটবেলা থেকে মানে ভাবো যে আমরা কি জানতাম কিভাবে বই পড়তে হয়, বই পড়তে হয় কিভাবে জানতাম কি জানতাম না, তাহলে আমাদের শেখানো হয়েছে, আমরা আস্তে আস্তে মানে প্রথমে বাচ্চারা কি করতো, প্রথমে দু হাত দিয়ে মানে ধরে বইটা উল্টাতে গিয়ে মানে ছিঁড়ে দিত, আমরা করেছি বা এখন বাচ্চারা করে। কিন্তু আস্তে আস্তে বড় হলে কি হবে, ও শিখছে যে এইভাবে শিখতে হয় না, আস্তে আস্তে ও আস্তে আস্তে বই কিভাবে পাতা উল্টাতে হয় শিখলো, আস্তে আস্তে একটা একটা পাতা। এই অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, চলো লিখে নাও। লেখা হয়ে গেছে তো? লেখো, জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, একে সাংগঠনিকরণ বলে।
যেমন আমরা যে কোনো একটা এক্সাম্পল দাও না। যেমন আমরা বলো একটা এক্সাম্পল বলো তোমরা। হ্যালো, মমিতা বলো। ম্যাথের ফর্মুলা কোনো একটা কিছু জানলেন সেখান থেকে অঙ্ক করতে পারা। হ্যাঁ বললাম কোনো সূত্রের মাধ্যমে কোনো অঙ্ক সলভ করতে পারা, এটাও তো হবে। হ্যাঁ হবে, অবশ্যই। লেখো লেখো কোনো সূত্রের মাধ্যমে, লেখো এক্স 2xy x প্লাস ওয়াই এর মাধ্যমে অ্যাভারেজ ঠিক আছে, অ্যাভারেজ স্পিড বের করতে আমরা সক্ষম হই। অঙ্ক লাগিয়ে দাও না, অ্যাভারেজ স্পিড বের করতে সক্ষম হই। এটি হলো অর্গানাইজেশন, সঠিক অর্গানাইজেশন। স্যার আপনি একটা উদাহরণ দিলেন না যে থিওরি পড়ার পর প্র্যাকটিস করতে সক্ষম হওয়া, এটাও তো একটা উদাহরণ বললেন। হ্যাঁ হবে, ওটা হবে, অনেক হবে। মানে নিজের মতো করে পড়তে হবে। দেখো আমরা পড়ছি মানে আমরা নিজের মতো করে আমাদের আমাদের বুদ্ধি হয়েছে, আমরা সব টিচার হব পরবর্তীকালে। ঠিক আছে, আমরা নতুন নতুন ইনফরমেশন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করবো যাতে আরো বেশি ছেলেমেয়েরা বুঝতে পারে, সক্ষম হয়, তাই না? বইয়ে যা আছে তাই পড়তে হবে তা কোনো মানে নেই। আচ্ছা, অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা কমপ্লিট হলো। আমি আরেকটা মানে এই পুরো পার্টটা হয়ে গেছে, আমি তাহলে পুরো পার্টটা একটা হালকা করে বলে দিই। যে আমরা কি পড়লাম, যে স্কিমা বিষয়টা পড়লাম, মানে সরি, পিঁয়াজের থিওরিটা পড়লাম। পিঁয়াজের থিওরি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এই থিওরিটা উপস্থাপন করতে গিয়ে ওই পিঁয়াজের কয়েকটা কনসেপ্টের কথা বলেন, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম স্কিমা। ঠিক আছে, স্কিমা 8 কনসেপ্ট ধারণা দেন। ঠিক আছে, এই স্কিমা দুটো ভাবে হয়, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশন এবং অর্গানাইজেশন দুই ভাবে স্কিমা সম্প্রসারিত হয়। অ্যাডাপ্টেশনটা কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে গেলে আমরা অ্যাডাপ্টেশন করতে সক্ষম হই। সেই অ্যাডাপ্টেশন আবার কিভাবে হয়? অনেকভাবে হয়। ঠিক আছে, মানে কি, আমরা নতুন পরিবেশে গেলাম, নতুন কিছু শিখলাম, সেটা অ্যাডাপ্টেশন। এবং অ্যাডাপ্টেশন দুটো ভাবে হয়, অ্যাডাপ্টেশন দুটো ভাবে সম্পূর্ণ হয়। একটা কি? অ্যাসিমিলেশন, আর একটা অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মিন্স কি? আমরা নতুন পরিবেশে যাই বা যখন নতুন কিছু শিখি, সেটার মাধ্যমে আমরা অ্যাসিমিলেশন হয়। অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, নতুন কিছু শেখা, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন কি? ওই শেখা জিনিস যখন আমরা মানে অনেক কিছু শিখছি, আমরা সবকিছু মনে রাখতে পারি না বা সবকিছু আমাদের মাথায় স্মরণে রাখি না, কোনো কিছু বিয়োগ করে, সংযোজন বিয়োগ করে আমরা মনে রাখতে সক্ষম হলে তখন তাকে বলা হয় অ্যাকোমোডেশন। নেক্সট হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে যে সাংগঠনিকরণ, মানে আমরা কোনো কিছু শেখা জিনিস যখন আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে সক্ষম হই, তখন তাকে বলা হয় অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন মিন্স হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লাই করা বা সঠিকভাবে পরিচালিত করা, সঠিকভাবে মানে কি বলবো, সংগঠিত করতে পারা। চলো এবার পিঁয়াজে তার থিওরি উপস্থাপন করতে গিয়ে কয়েকটা স্টেজের কথা বলেন। স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। কগনিটিভ সিওজি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। পিঁয়াজে তার থিওরিটিকে 4টে ভাগে ভাগ করেন। এক নম্বর লেখো সেন্সরি মোটর স্টেজ। দেখো পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলে, 4টি স্তরের কথা বলে। এক নম্বর লেখো সেন্সরি মোটর স্টেজ। এটা টাইম পিরিয়ড লেখো
0 to 18 বা 18 মাস বা 2 বছর লেখো, 0 থেকে 2 বছর। নাম্বার 2 লেখো প্রি অপারেশনাল স্টেজ, এটা লেখো 2 থেকে 7 বছর। তিন নম্বর লেখো কংক্রিট অপারেশনাল স্টেজ, সাত থেকে 11 বছর। চার নম্বর লেখো ফর্মাল অপারেশনাল স্টেজ, লেখো 11 থেকে 18 বছর। ওকে, এই চারটে স্টেজের মধ্যে প্রথমে আসি সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর স্টেজ এটার কত 0 থেকে 2 বছর। এই বয়সে শিশুর বৈশিষ্ট্য কি হয়ে থাকে লিখে নাও, 0 থেকে 2 বছর। অ্যাকচুয়ালি এই সময় বাচ্চা, তোমাদের প্রত্যেকের বাচ্চা আছে, সবাই জানো, সবাই অভিজ্ঞ, সেখানে আর বেশি বোঝাতে হবে না। অ্যাকচুয়ালি এই সময় কি হয়, অ্যাকচুয়ালি শিশু কথা বলতে পারে না, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে সে পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করতে থাকে, হ্যাঁ কি না বল, এবং সে এর মাধ্যমে সে তার আস্তে আস্তে বিকাশ হয়। যেহেতু তাদের মানে সংবেদন মানে কি, তাদের শরীরের বিভিন্ন মানে অংশের সংবেদন মানে সংবেদনের মাধ্যমে এই স্তরটা পরিচালিত হয় বলে একে সেন্সরি মোটর স্টেজ বলা হয়, সংবেদন সঞ্চালনমূলক স্তর বলা হয়। ঠিক আছে, এবং এই স্তরে কয়েকটা বৈশিষ্ট্য আছে, লিখে নাও, কয়েকটা বৈশিষ্ট্য লিখে নাও। বৈশিষ্ট্য, এক নম্বর লেখো ইগোসেন্ট্রিক, ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিক। এই বয়সে বাচ্চারা কি হয়, নিজে নিজে কথা বলে, নিজে নিজে ভাবে, নিজে, তারা সবসময় নিজের মধ্যে থাকে, নিজের জগতে থাকে, তারা বাইরের পরিবেশ সম্পর্কে কিছু জানে না, তাই না? ইগোসেন্ট্রিক, নিজে নিজেই সে ব্যস্ত থাকে, এটা সবাই তোমরা জানো, তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ইগোসেন্ট্রিক, এগুলো বেশি ডিটেলস বোঝানোর কোনো দরকার নেই। ঠিক আছে, সে জানে না যে অন্য জগৎ রয়েছে, অন্য পৃথিবী রয়েছে, অন্য মানুষ রয়েছে, সে নিজের মতো ব্যস্ত থাকে, নিজের আস্তে আস্তে সে পরে আস্তে আস্তে সে বুঝতে পারে। কিন্তু এই সময় এই 2 বছরের মধ্যে শিশু ইগোসেন্ট্রিক থাকে। ঠিক আছে, নিজে হাসে, নিজে কাঁদে, নিজেই সবকিছুই করে আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো 2 নম্বর অবজেক্ট পার্মানেন্সি, অবজেক্ট, এ ভাই কটা দিলাম, অবজেক্ট অবজেক্ট পার্মানেন্সি, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা থাকে না। অবজেক্ট পারমানেন্সি এরকম নয় যে তারা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, লিখে নাও এই সময়ে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো ধারণা থাকে না। ঠিক আছে, মানে কি, তুমি বাচ্চাকে একটা পেন দিয়েছো, সে পেন নিয়ে খেলছে, এবার পেনটা সরিয়ে নেবে, তখন দেখবে সে আর বুঝতে পারে না পেনটা কোথায় গেল, এইসব নিয়ে চিন্তা ভাবনা করে না, আবার নতুন কিছু দেবে, সে সেই নিয়ে ব্যস্ত থাকবে, মানে এ জানে না মানে যে তার থেকে তুমি কোনো কিছু সরিয়ে নাও বা এ করে নাও, রিমুভ করে নাও, সে বুঝতেই পারবে না। ঠিক আছে, লেখো কোনো বোধ থাকে না, হয়েছে। লেখো শিশুর কাছে থেকে কোনো বস্তু সরিয়ে নিলে
সেই বস্তুটা আর নেই। ঠিক আছে, আচ্ছা পরের স্টেজ, এই স্টেজটা হয়ে গেছে, সেন্সরি মোটর স্টেজ হয়ে গেছে। 2 নম্বর লেখো প্রি অপারেশনাল স্টেজ। স্যার, হ্যাঁ বলো। স্যার শিশুর কাছ থেকে কোনো বস্তু সরিয়ে নিলে তারপর কি বললেন? সরিয়ে নিলে হুম, সেই বস্তু সম্পর্কে ধারণা থাকে না, আর মনে থাকে না। আচ্ছা, ঠিক আছে। নেক্সট লেখো প্রি অপারেশনাল স্টেজ, 2 থেকে 7 বছর। ঠিক আছে, 2 থেকে 7 বছর মানে এই সময় শিশু একটু মানে বাস্তববাদী হয়ে থাকে আর কি। ঠিক আছে, তারা একটু বুঝতে শেখে, পুরোটা বুঝতে শেখে না, কিছু তার মানে বাস্তব যে জগৎ সেই সম্পর্কে তার একটু সামান্য একটু ধারণা আসে আর কি। ঠিক আছে, মানে প্রাক সক্রিয়তা স্তরে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু জানতে হবে। চলো লেখো, কয়েকটা বৈশিষ্ট্য লেখো প্রাক সক্রিয়তা স্তরে। লেখো রিয়েলিজম, রিয়েলিজম বাস্তববাদ, মানে কি লিখে নাও। দেখো শিশু আস্তে আস্তে প্রকৃত জগৎ সম্পর্কে, প্রকৃত জগতের অস্তিত্ব বুঝতে শেখে। প্রকৃত জগতের অস্তিত্ব বুঝতে শেখে। দু নম্বর লেখো অ্যানিমিজম, লেখো সর্বপ্রাণবাদ। এইটা কি জিনিস, মানে এই সময় আর কি শিশু এরা মনে করে সবার মধ্যে প্রাণ আছে। ঠিক আছে, লেখো লেখো সব বস্তুই সজীব। এই সময় দেখো, এই সময় শিশু মনে করে সব বস্তুই প্রাণ আছে। সেই কারণে তোমরা তো মা, তোমরা বাচ্চারা কোনো কিছু লেগে গেলে, হঠাৎ করে তুমি কাজ করছো, হঠাৎ লেগে গেল, তোমার দোষ, কিন্তু তুমি বাচ্চাকে সান্ত্বনা দাও, মানে কোনো কিছু মেরে, ধরো ইট পড়ে গেলে, বাচ্চাটা পড়ে গেল, মাথায় লেগে গেল, মেঝেতে পড়ে গেল, এবার তুমি কাঁদতেছে, বাচ্চা কাঁদছে, তুমি কি করছো, তুমি যে এই দেখো আমি একে মারছি, এ তোমাকে মেরেছি, এই মেজটা তোমাকে মেরেছে, তুমি কি করবে, হাত দিয়ে মারো, মেরে মেরে ওকে বোঝানোর চেষ্টা করো এর দোষ। ঠিক আছে, এবার শিশু কি করবে, ও তো ভোলা ভালা, ও তো জানে না, ও ভাবে যে এর মধ্যেও প্রাণ আছে, কারণ ও একে মারলো মানে কি আমার, মানে আমি, মানে সে হাসবে আর কি, বাচ্চারা হাসে না, খুব ঢ্যাবলে। এখনকার বাচ্চারা অত সহজ জিনিস না, এরা সব বোঝে। ঠিক আছে, স্যার, আমার ছেলে দিনটা তো একটা খাটের পাখির সাথে লাগবে, হ্যাঁ বলবো যে ও লেগেছে তাহলে মেরে দাও, দিয়ে ও আবার প্রতিশোধ নিতে গিয়ে আরেকবার লাগাবে, যে দেখেও কিন্তু লাগবে, কিন্তু কাঁদবে, প্রতিশোধ নেওয়া হয়েছে, আসবে। হ্যাঁ, কিন্তু এখনকার বাচ্চারা একটু বড় হলে ওরা সব বুঝতে পারে, বুঝলে। এই 7 বছর যেটা বলছে না পিঁয়াজে, 7 বছরে এখন ছেলেমেয়েরা প্রেম করছে ভাই, ওরা এখন ঠিক আছে, এখন সব জানে 7 বছর। আরে আমার সেই বাচ্চা বাচ্চা সব গেঁড়াগিরি, এই 2 বছর বলছে, মানে আমাকে বলতেছি, বলছে এবারে ছোট আব্বার বিয়ে হবে, মানে ইয়ার্কি করে বলছে ছোট আব্বার বিয়ে হবে, হ্যাঁ এবারে খুব নাচানাচি করবে, খুব আনন্দ, এরা ওরা শিখে গেছে। ঠিক আছে, স্যার, আমার হ্যাঁ স্কুলে পিপির বাচ্চারা একে অপরকে আই লাভ ইউ লেখে। তা বাহ, আবার মানে আই লাভ ইউ তো ঠিকঠাক ভাবে লেটার লিখতে পারে না, হ্যাঁ মানে ওরা ওটাই ভাবে হচ্ছে কিনা বিশাল ব্যাপার।
তো এক ছেলে এক মেয়েকে দেবে, এক মেয়ে আরেক ছেলেকে দেবে, এরকম করে। এবার ভাবো ওরা কি হয়ে গেছে সব ছেলেমেয়েরা এখন, একদম সব কি বলবো আর। আই লাভ ইউ। আমরা তো হেসে মানে পাগল হয়ে যায় ওদেরকে দেখলে। সত্যি তাই। বাচ্চাদের সত্যি ওরা মানে ওরা যা করে ওরা বুঝতে পারছে না, কিন্তু ওদের মাথায় এসব বুদ্ধি কোথা থেকে আসে আমিও সেটা মাঝে মাঝে ভাবি। ওরা মানে বলে বিরিয়ানি, কাটলেট। হ্যাঁ, আমি বলি ভাই বিরিয়ানি আমি সেই বুড়ো বয়সে শিখেছি বিরিয়ানি কি জিনিস। ওরা সেই বিরিয়ানি তারপর নতুন নতুন খাবারের নাম বলতে, আমি বলি, কোথায় থেকে শিখে এরা, আমি কিছু বুঝতে পারি না। ফ্রাইড রাইস এরকম বলে, ফ্রাইড রাইস আজকে রান্না হবে, ফ্রাইড রাইস কিসের রান্না, ফ্রাইড রাইস রান্না হবে। আমি বলি, ভাই ফ্রাইড রাইসটা কি জিনিস, মানে আমি ধরো আমরা তো অনেক মানে জানি, কিন্তু ওরা এখানে এখন জানলো কি করে এইসব জিনিস, মানে ওদের এখন এত মানে কোথা থেকে এরা শেখে তা কি জানি, সব ডিজিটাল ছেলে এখন। আচ্ছা, তো এবার লেখো, এর মধ্যে লেখো সবাইয়ের মধ্যে প্রাণ আছে আর সজীব সচেতন রয়েছে। তারপরে লেখো 2 নম্বর পয়েন্ট লেখো, এটা 1 নম্বর হলো। 2 নম্বর লেখো, লেখো তারা জানে কেবল চলনক্ষম বস্তুই সজীব, মানে যারা চলে তারা সজীব। নেক্সট পয়েন্ট লেখো আর্টিফিশিয়ালিজম। লিজম বা আর্টিফিশিয়ালিটি, কৃত্রিমতা। আচ্ছা লেখো তারা মনে করে, শিশুরা মনে করে সবকিছু মানুষের তৈরি। সবকিছু মানুষের তৈরি, ঠিক আছে। এটা 2-1টা পয়েন্ট এরকম লিখে নাও। আর একটা লেখো ট্রান্সডাক্টিভ রিজনিং। ট্রান্সডাক্টিভ রিজনিং লেখো অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার, এটা কি জিনিস একটা লিখে নিতে হবে। ঠিক আছে, মানে এখানে যুক্তি দেয় কিন্তু যুক্তির কোনো মানে হয় না। অবযুক্তিপূর্ণ বিচার, ঠিক আছে, মানে কি এই বয়সে শিশুদের কাছে তুমি যদি প্রশ্ন করো, যে কোনো জিনিস প্রশ্ন করো, ওরা উত্তর দেবে, ভুলভাল উত্তর দেবে। হ্যাঁ কি না বলো, তোমরা তো জানো, তোমরা স্কুলে টুলে বলো কেমন উত্তর দেয়, তো একটা এক্সাম্পল দাও তো, পারে না সাথী, বলো। তোমরা তো স্কুলে বলো, তুই একটা ছেলে মেয়েদের কাছে কিরকম অবযুক্তি, মানে তুই একটা অড অ্যান্সার কোনো পেয়েছো, অভিজ্ঞতা হয়েছে তোমাদের, বলো। পারে না, যে তুমি একটা কিছু জানতে চেয়েছো, মানে এমন অ্যান্সার দিলো তোমার হাসি মানে হাসি পেলো বা মনে হলো যে এরকম। সাথী, হ্যাঁ আমার হয়েছে। মানে বলো প্রায়ই হয়। বলো কেমন। সুগার কথাটা জানতে চেয়ে, সুগার কথার অর্থ কি জানতে চেয়ে বলেছে ওরা একটা অসুখের নাম। অসুখ, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ আরো আছে, বলো যদি, মানে মোটামুটি একটা অ্যান্সার দেবে কোনো কিছু, লিখে নাও। লেখাটা লেখো, লেখো একটা এক্সাম্পল লেখো, যে সূর্য পড়ে যায় কেন, লেখো লেখো সূর্য পড়ে না কেন, সূর্য পড়ে না কেন, এটা তুমি প্রশ্ন করবে তো ওরা কি আনসার দেয় দেখো।
বা বলবে যে সূর্য লাল কেন, ঠিক আছে, এরকম করবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন লিখে নাও পয়েন্ট করে। তারা 2+2=4 এটা জানে, কিন্তু 4-2=2 এটা বুঝতে পারে না। এটা বুঝতে পারে না। আচ্ছা, ম্যাথের ক্লাসটা আজকে তো, শোনো ম্যাথের ক্লাসটা না কালকে নেব, বুঝলে? এখন তো এইটা তো না শেষ না হলে হবে না তো, হুম, তাই না? কি বলো বিদিশা? হ্যাঁ স্যার, গ্রুপে এসএমএস করে দাও যে ম্যাথের ক্লাসটা কালকে নেবে স্যার। ঠিক আছে স্যার, বলে দিচ্ছি। কারণ এটা নাহলে শেষ হবে না, এটা করে দিই। আচ্ছা, নেক্সট লেখো অপারেশনাল স্টেজ। অপারেশনাল স্টেজ 7 থেকে 11। ঠিক আছে, মানে এই বয়সে শিশুরা একটু বুঝতে শেখে, ঠিক আছে, মানসিকভাবে এরা একটু শক্তিশালী হয়, ঠিক আছে, এরা কোনো কিছু মূর্ত ধারণা মানে বুঝতে শেখে, ঠিক আছে, মানে মানসিক একটা 7 থেকে 11 বছর, তো এই সময় একটু পরিণত অবস্থায় বাল্যকাল আর কি, বাল্যকাল তো নাকি, তাই না? মানে এই স্তরে স্যার এটা শিশু। কংক্রিট অপারেশনাল স্টেজ তো? না না, কংক্রিট তো লাস্টে। কংক্রিট লাস্টটা কি? কংক্রিট অপারেশনাল স্টেজ, হ্যাঁ একই জিনিস, কংক্রিট অপারেশনাল স্টেজ বা না না লাস্টে না, কংক্রিট বা ফর্মালটা লাস্টে, এটা লিখো অপারেশনাল স্টেজ বা কংক্রিট অপারেশনাল স্টেজ একই জিনিস। আচ্ছা, কংক্রিট না অপারেশনাল স্টেজ, আপনি লিখেছিলেন সেই জন্য আমি কংক্রিটটা বললাম। হ্যাঁ কংক্রিট অপারেশনাল স্টেজ লেখো বা অপারেশনাল স্টেজ লেখো। এই স্তরে প্রকৃত মানসিক সক্রিয়তা পরিলক্ষিত হয়। ঠিক আছে, তারপরে লেখো তারা মূর্ত বস্তু বা ঘটনা হয়েছে সম্পর্কে ধারণা করতে পারে, ধারণা করতে পারে। 3 নম্বর লেখো বিমূর্ত ধারণা করতে পারে না। মূর্ত বিমূর্ত কনসেপ্টটা একটু বলে দিচ্ছি, বলতে পারবে কেউ মূর্ত আর বিমূর্ত কনসেপ্টটা কি? ফারিনা বলো, সাথী বলো, নীলাঞ্জনা, এভরিওয়ান, এনিওয়ান, মৌলি?
সৌরভ, যেটা চোখের সামনে মানে দেখ, বলো বলো সবাই বলো। যেটা দেখা যায়, বোঝা যায়, হ্যাঁ সেটাই হচ্ছে মূর্ত। আর যেটা বোঝা যায় না, মানে ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় না, কল্পনা মানে জাতীয় একটা কিছু, কাল্পনিক সেটাই কিছু বিমূর্ত। হচ্ছে, হ্যাঁ যেটা এটা বাস্তবের কিছু হচ্ছে সেটা হচ্ছে মূর্তি। হ্যাঁ হ্যাঁ, বাস্তব যেটা সেটা মূর্ত, আর বিমূর্ত হচ্ছে যেটা কাল্পনিক বা ধারণাগত, সেটা হচ্ছে বাস্তবের কোনো নেই, সেটা হচ্ছে মূর্তি। বিমূর্ত চিন্তা। বিমূর্ত চিন্তা কি করতে পারে না পারে না? হ্যাঁ, বিমূর্ত করা যায়। যেরকম কোনো কিছু বাচ্চাদেরকে বোঝাতে গিয়ে এমনি করতে নর্মাল পারে কিছু না বোঝাতে গিয়ে কংক্রিটে। মনে হয় বিমূর্ত চিন্তাই করো। কংক্রিট অপারেশনাল স্টেজে বিমূর্ত চিন্তা করতে পারে না এরা, ঠিক আছে, কিন্তু এটা ফর্মালে পারে, এরা ফর্মালে করতে পারে। ওকে, আচ্ছা নেক্সট লেখো এই স্তরে কয়েকটা বৈশিষ্ট্য। লেখো সংরক্ষণ, 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 কনজারভেশন। হয়েছে? মানে কি বলতো, সংরক্ষণ মানে হচ্ছে মানে কোনো বস্তুর আহ, বাইরের অবস্থা পরিবর্তন হলেও, যে লিখে নাও, এটা বলে দিই, লেখো কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও মূল বস্তুটির কোনো পরিবর্তন হয় না। বাহ্যিক পরিবর্তন হলেও মূল বস্তুটির কোনো পরিবর্তন হয় না, এই বোধকে সংরক্ষণ বলে। ঠিক আছে, 2 নম্বর লেখো ক্রমপর্যায়, সিরিয়েশন, ক্রমপর্যায়। তন্ময় অনেক দেরি করে আসলে কিছু বুঝতে পারবে। আজকে পেঁয়াজের থিওরি হচ্ছে। হুম, লেখো এর আন্ডারে একটু লিখে নাও। লেখো ক্রমপর্যায় হলো বস্তুর আকারের বৃদ্ধি ও হ্রাস এর পরিপ্রেক্ষিতে বিন্যাস। দেখো এই স্তরে স্যার ওটা কি বলেন, কোনো বস্তুর আকারে আকারের বৃদ্ধি ও হ্রাসের পরিপ্রেক্ষিতে বিন্যাস। দেখো স্যার বলছে আপনি রেকর্ড করছেন তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এই মূর্ত স্তরে শিশুরা ছোট বড়, ছোট কমা বড় ব্লক সাজাতে পারে, কিন্তু বিমূর্ত চিন্তা করতে পারে না। স্যার ছোট বা বড়, তারপর কি বললেন? ছোট বড় ব্লক সাজাতে পারে, কিন্তু বিমূর্ত ধারণা করতে পারে না। তারপরে লেখো
ক্লাসিফিকেশন। নেক্সট পয়েন্ট, ক্লাসিফিকেশন। হয়েছে? নেক্সট লেখো, আরেকটা পয়েন্ট লেখো, নাম্বার কনসেপ্ট। নাম্বার কনসেপ্ট। এগুলো বৈশিষ্ট্য এই স্তরে। এবার লেখো ফর্মাল অপারেশনাল স্টেজ। 4 নম্বর লেখো ফর্মাল অপারেশনাল স্টেজ। বারো থেকে 15। লেখো এই বয়সে শিশুদের যুক্তি ও চিন্তন এর স্তর শুরু হয়। স্যার এটা 1 থেকে 18 না ফর্মাল অপারেশনাল স্টেজ? 1 থেকে 15 বা 18, অসুবিধা নেই, করো 18। প্রথমে তো 18 লিখে দিয়েছিল। স্যার কি বললেন লাইনটা স্যার একবার বলুন। ফর্মাল অপারেশনাল স্টেজ 1 থেকে 15, 18। লেখো এই স্তরে শিশুরা যুক্তি ও চিন্তন শুরু হয়। দেখো এই স্তরে শিশু বললে ভুল হবে। দেখো এই স্তরে বালকরা যুক্তিপূর্ণ বিচার করতে পারে ও ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে শেখে। ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে শেখে। ঠিক আছে? কোনো অবাস্তব বিষয়বস্তুকে যুক্তির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করে। কোনো অবাস্তব বিষয়বস্তুকে যুক্তির মাধ্যমে উপস্থাপন করার বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। স্যার আর কিছু নেই তো? পেঁয়াজেটা কমপ্লিট হলো।